আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কমার্শিয়াল বিল্ডিং এ আমরা কিভাবে ওয়্যারিং করে থাকি বা ডিগবোর্ড থেকে যদি আমার লাইট ফ্যান বলি বা সকেটে বলি ওয়্যারিং এর প্রসেসটা কি। তো ওয়্যারিং করার পরে আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হয় যেটাকে আমরা অনেক সময় সিঙ্গুলার ডায়াগ্রাম বলি। তো আমরা দেখবো যে এইরকম সিঙ্গুলার ডায়াগ্রাম তৈরি করার জন্য কি কি মেকানিজম থাকে বা কিভাবে আপনি মানে হতেছে যে সিঙ্গুলার ডায়াগ্রাম করার সাথে সাথে লোডটা ক্যালকুলেট করে তার জন্য প্রয়োজনীয় ব্রেকার সাইজ বা কেবল সাইজ চয়েস করতে পারবেন। আর যেহেতু মোটামুটি আজকে হয়তো অনেকে দেশের বাড়িতে চলে যাবেন, তো তার জন্য আমরা ক্লাসটা একটু কম সময় নিব। আর আজকে হচ্ছে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, তার পরবর্তীতে আমাদের ক্লাসে যে রুটিন দিয়েছি সে অনুযায়ী আমরা ঈদের পর থেকে ক্লাসগুলো নিব। তো আমি একটা এক্সাম্পল এখানে ধরেন অলরেডি করে রেখেছি, যে ফাইলটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। তো আমি যদি মনে করি যে ডিবি টুর আন্ডারে আমার তো কি পরিমাণ লোড আছে এবং এই লোডের রেসপেক্টে আমাকে একটা প্যানেল শিডিউল করতে হবে বা সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে, সিঙ্গেল ডায়াগ্রাম তৈরি করতে হবে, যে নামে আপনি রাখেন না কেন। যদি আমি ভাবি যে ধরেন আমার এইটা থেকে সার্কিট শুরু হয়েছে, সো আমি এগুলোকে নাম্বারিং করব। তো নাম্বারিং করার সময় মনে রাখবেন যে যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করতে হয়। যেমন ধরেন আমরা যখন নাম্বারিং করেছিলাম, তো এইটা আমাদের 1 নাম্বার সুইচ বোর্ড ছিল, এটা 2 নাম্বার ছিল, 3 নাম্বার ছিল, তারপরে ধরেন এটা আমার 4 নাম্বার ছিল, 5 নাম্বার ছিল, 6 নাম্বার ছিল। তো এটার মানে কিন্তু এমন না যে আপনাকে যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করতে হবে। যে কোনো জায়গাতে নাম্বারিং করতে পারেন, বাট একটা সিস্টেম ফলো করে করবেন। যেমন ধরুন আমি এদিক থেকে যদি না যাই, এদিক দিয়ে নাম্বারিং করি, ধরো আমি বললাম এটা আমার সুইচ বোর্ড নাম্বার 1, এরপরটা বললাম সুইচ বোর্ড নাম্বার আমার 2। সো এরপরটা যদি আমি বলি এটা আমার 3 নাম্বার সুইচ বোর্ড, এবং ধরেন এইটা আমার 4 নাম্বার সুইচ বোর্ড। তো এই 1 2 3 4 এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই 1 নাম্বার সুইচ বোর্ড দেখেন ডিবি বোর্ড থেকে চলে আসছে ডাইরেক্টলি। তার মানে এই যে সার্কিটটা আমরা করছি, এই সার্কিটে একটা সুইচ বোর্ডই আছে, মানে একটা সুইচ বোর্ডের সমন্বয়ে আমার একটা লাইটিং সার্কিট তৈরি আছে। তো সুইচ বোর্ড দুইও কিন্তু একই অবস্থা, যে এই দুই দুই 2 নাম্বার সুইচ বোর্ডের সমন্বয়ে আমার একটা সার্কিট তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা এটা খেয়াল করি যে এই এই ডিবি বোর্ড থেকে আমার একটা কেবল 3 নাম্বার সুইচ বোর্ডে আসছে, 3 নাম্বার থেকে 4 নাম্বার সুইচ বোর্ডে আমার একটা কেবল আসছে। তার মানে হচ্ছে এই 3 এবং 4 এই দুইটার সমন্বয়ে আমার একটা আসসালামু আলাইকুম সার্কিট রিপন। তৈরি হয়েছে। তো কেমন এই কি জন্য মনে করতেছো রাখবেন যে গায়ক? সুইচ বোর্ড যেমন একটা নিয়ে একটা সার্কিট তৈরি হয় তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় ওয়ালাইকুম আসসালাম যে ওয়া মাল্টিপল সুইচ বোর্ডের সমন্বয়ে আমার একটা সার্কিট তৈরি হইতে পারে। যেমন যদি আমরা এইটা খেয়াল করে দেখি, এখানে আল্লাহু maybe একটা আকবার টয়লেট আল্লাহু থাকার কথা। আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহি টয়লেটের এখানে আসসালাম। আমার একটা সুইচ বোর্ড দিয়ে করা আছে, তো আমি অন্য একটা রুম দেখাই। যেমন ধরেন আমরা এই রুমে করেছি, সুইচ বোর্ড নাম্বার আমার 9, সুইচ বোর্ড নাম্বার 10 এবং সুইচ বোর্ড নাম্বার 11, এই তিনটার সমন্বয়ে আমার একটা লাইটিং সার্কিট তৈরি হয়েছে। তো লাইটিং সার্কিট তৈরি হওয়ার সময় মনে রাখতে হবে যে মোটামুটি অ্যাকর্ডিং টু আসসালামু বিএনবিসি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি 10টার ওয়া বেশি বারাকাতুহু। ফিক্সার না Celebrate how হওয়াটা are you? ভালো, অথবা সর্বোচ্চ 800 ওয়াট Are you হতে busy পারবে। these days? কিন্তু রিয়েল লাইফ অনেক সময় দেখা যায় যে এটা আমার 12টা বা 13টা পর্যন্তও করা লাগতে পারে। তো আমরা যদি মনে করি এই ডিবি2 ফার্স্ট স্টেপের জন্য একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা এরকম আসবে। সো ধরেন আমি ডিবি2 জাস্ট যে কোনো একটা কপি করে আমরা এখান থেকে কপি করে আমরা এটা নিয়ে আসি। সো আমি এই জায়গার মধ্যে রাখলাম। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে আমি যদি এটাকে ভেঙে ভেঙে নিই, দেখেন আমার এই যে ডিবি2 টা আছে, এটা কিন্তু লাইন পাইছে আমার FDB1 থেকে। আমরা তো জানি FDB কি জিনিস। সো আমাকে এখন দেখাইতে হবে যে এই ডিবি2 যে FDB থেকে লাইন পাইছে, সো লাইনটা কত আরএম এর কেবল দিয়ে আমরা আনছি, এবং এইটার ইনকামিং ব্রেকারটা কত, মানে এই ডিবির মধ্যে যে মেন লাইনটা ঢুকছে ব্রেকার হয়ে ঢুকছে না। সো এটা আমাকে এখানে দিতে হবে। তো এটা করার জন্য আমরা এটা যদি কপি করে নিয়ে আসতে পারেন, আমি সিম্পলি কপি করি, কপি করে আমি এটা এখানে বসাই। আসসালামু তো আমার আলাইকুম। এটা থাকলো, দেখেন ফরম্যাটটা হচ্ছে এইখানে আমরা লিখবো যে আমরা কোন আলহামদুলিল্লাহ জায়গা থেকে লাইন আলহামদুলিল্লাহ। ভালো পাইছি। আছেন আপনি? সো লাইন পাইছি হচ্ছে FDB1 থেকে, না? তো আচ্ছা, FDB1 ফার্স্ট ইয়া স্টেপ। করতাম। সো আমরা এই তো লিখি যে শুয়ে রইছি রেস্ট FDB1 করতে। 3000 ফার্স্ট স্টেপ টাকা মানে ক্যাশ আউট প্রথম ফ্লোর বা দিতেছি। ফার্স্ট ফ্লোর। 42 নাম্বারটা এরপরে তাবিনুল ভাই। হচ্ছে আমি এই যে লাইনটা আনলাম, এই লাইনটা আনার জন্য ঠিক আমার আছে? কত আরএম এর কেবল আব্বা লাগছে এলে দিয়ে এইটা দিন। আমাকে উল্লেখ করতে হবে। দেখেন আমার আব্বা। কেবলটা আসছে, এই যে আচ্ছা এই যে ঠিক আমার আছে। কেবলটা আসছে, আচ্ছা এটা এখানে আসসালামু লিখে দিতে আলাইকুম। হবে। তো কেবল লেখার ফরম্যাট আমরা অলরেডি জানি, আমরা এটা কপি করে নিয়ে আসি। কপি করে আমরা এই জায়গার মধ্যে বসে, এখন বলেন তো যে আমি কি আগে বলতে পারবো যে আমার কত আরামের কেবল লাগবে? না, কারণটা হচ্ছে আমরা তো জানি না যে আমার ডিবি লোড কত আছে। তো এইটা কিন্তু আমি চাইলেও লিখতে পারবো না। তো এই জন্য এটাকে আমি দেখেন একটা কালারিং করে রাখি, যে এই জায়গাতে আমাকে এডিট করতে হবে যে আমার কেবলটা 10 আরাম হইতে পারে, 15 হইতে পারে, 16 হইতে পারে, 20 হইতে পারে, যেটাই হোক না কেন সেটা আমি পরবর্তীতে লিখবো। আবার আমার এই যে কেবলটা যখন এই ডিবির মধ্যে ঢুকবে, একটা ব্রেকার হয়ে ঢুকবে, যেটাকে আমরা ইনকামিং ব্রেকার বলতেছি। এই ব্রেকারের সাইজ আমরা জানি না, কখন জানবো? যখন আমি বুঝতে পারবো
আমার ডিবিতে লোড কত। তো এই জন্য দেখেন আমি ব্রেকআপটাও আলাদা করে একটা জাস্ট স্যাম্পল এইটা মার্ক করে রাখি। এরপরে এই লাইনটা আমার ডিবি বোর্ডের মধ্যে ঢুকবে। তো ডিবি বোর্ডের মধ্যে যখন ঢুকবে আমি ডিবি বোর্ডটা এখন নিয়ে আসি। তো ডিবি বোর্ডটা করার জন্য আমরা চাইলে এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স ব্যবহার করতে পারি। দেখেন এই যে একটা রেক্টেঙ্গুলার বক্স আমরা নিয়ে জাস্ট বসায় দিই। এই দেখেন আমার রেক্টেঙ্গুলার বক্সটা থাকলো, মেবি আরেকটু উপরের দিকে নিয়ে যাই যাতে আমার সার্কিট ব্রেকারটা ভেতরে থাকে। এই যে এখন দেখেন এই যে ডিবি বক্সটা ব্যবহার করলাম, তো ডিবি বক্সের মধ্যে যখন আমার মেন ইনকামিংটা আসলো, তো এই ইনকামিং থেকে যখন মাল্টিপল আউটগোয়িং নিব তখন বলুন তো আমার কি লাগবে, বাসবার লাগবে। তো অলরেডি আমরা জানি যে বাসবারে আমরা কেন ব্যবহার করে থাকি। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইয়া বাসবারের সাইজটা আপনি বলেন, এটা বলা পসিবল না, কারণ কি আমি তো জানি না যে আমার লোডটা কত হবে। তো যখন আমি লোড জানতে পারবো তখন আমি ব্রেকার বের করতে পারবো, কেবল বের করতে পারবো, বাসবারের সাইজও বের করতে পারবো, রাইট। তো আপাতত আমি একটা বাসবারের একটা স্যাম্পল কপি করে নিয়ে আসি। তো নিয়ে আসে আমি এটা এখানে ব্যবহার করে, এখন যেটা করা উচিত, যদি আপনার সিঙ্গেল পেজ হয় একটা বাসবার দিয়ে আপনার কাজ হয়ে যাবে। যদি 3 পেজ লাইন হয় তখন এই আর বাসবার লাগবে, এখানে একটা ওয়াই বাসবার লাগবে এবং এখানে একটা বি বাসবার লাগবে। দেখেন 3টা বাসবার লাগবে। তো আমি এখানে যে সিম্বলটা ব্যবহার করছি এইটাকে বলা হয় এমসিবি বা এমসিসিবি সার্কিট ব্রেকারের সিম্বল। তো এমসিবি বা এমসিসিবি সার্কিট ব্রেকার যদি মনে করেন আমার 3টা পোলের হয়, লাইক মনে করেন এরকম একটা ব্রেকার থাকে। তো এই ব্রেকারটা মনে করেন এ একটা পোল, এ একটা পোল, এ একটা পোল, যদি এরকম 3 পোলের হয় তাহলে এগুলাকে আমরা বলে থাকি টিপি সার্কিট ব্রেকার। সো এই যে দেখেন ট্রিপল পোল সার্কিট ব্রেকার। তার মানে হচ্ছে একটা পোল থেকে লাইন মনে করে আমার এই আর বাসবারে এসে লাগতো, তারপরে আর একটা পোল থেকে ওয়াই বাসবারে এসে লাগতো, বি বাসবারে আর একটা পোল থেকে লাইনে এসে লাগতো। তার মানে দেখেন আমার 3টা লাইনে 3টা বাসবারের মধ্যে ঢুকে গেল। তো আমরা আমাদের ড্রয়িংটাকে সিম্পলিফাই করার জন্য এরকম করে অনেকগুলো বাসবার ব্যবহার করি না, আমি জাস্ট এটা ডিলিট করে দিব। জাস্ট আমি এই বাসবারের মধ্যে উল্লেখ করে রাখবো যে কোন কোন সার্কিট ব্রেকার বা কোন কোন লাইন আমার আর 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 বাসবারে গেছে, নাকি ওয়াই তে গেছে, নাকি বি তে গেছে। তো আপনি চাইলে 3টা বাসবার দিয়েও দেখা যেতে পারেন, আবার আপনি চাইলে আমাদের মতো করে একটা সিঙ্গেল দিয়েও দেখা যেতে পারেন, বাট কনসেপ্টটা মাথার মধ্যে মনে রাখতে হবে। এখন এই যে বাসবারটা, এই বাসবারে আমাদের ভোল্টেজটা কত এটা উল্লেখ করতে হবে। তো যেহেতু আমার 3 পেজ লাইন, তো 3 পেজ লাইনে আমাদের সিস্টেম ভোল্টেজ 400 থেকে 415 ভোল্ট। সো ধরেন আমি এটা কপি করি। সো কপি করে আমি ধরেন এটা এই জায়গার মধ্যে বসিয়ে দিতেছি। তো আমি এখানে লিখতে পারি যে 400 ভোল্ট, যেহেতু লোয়ার সাইডের ভোল্টেজটা আমরা লিখি, তো 400 ভোল্ট এসি। হ্যাঁ, সো সবই আমরা এসি ডিল করতেছি, এটা আমার এখানে থেকে গেল এই জিনিসটা। এখন আমি আউটগোয়িংটা বের করবো। এখন আউটগোয়িং এর প্রথমে আমার কি আসে, প্রথমে আসে আমার লাইটিং সার্কিট, এই জিনিসটা। তো আউটগোয়িং সার্কিটটা শো করার জন্য আমরা এরকম একটা ফরম্যাট ব্যবহার করি। সো আমি এটা কপি করে নিয়ে যাই। সো কপি করে আমি এইটা এখানে বসাই। সো এই এই যে লাইনটা দেখতে পাচ্ছি, সো এই লাইনগুলোকে বলা হয় হচ্ছে আউটগোয়িং ব্রেকার। সো আউটগোয়িং যে ব্রেকারটা আছে, সো এই আউটগোয়িং ব্রেকারটা প্রথম তো আমার কি জিনিসটা বলেন তো, প্রথম লাইটিং সার্কিট, রাইট। তো দেখেন আমরা কি করেছি, এখান থেকে একটা লাইন বের করছি। সো বের করার পরে একটা রিপন সার্কিট ভাই ব্রেকার লাস্টে ইউজ করছি, কারণ 64 আমরা তো নাম্বারটা জানি, বলতে বলছিলাম পেরেছি। যে এসিতে যদি আমি কোনো সময় মেনটেনেন্স করতে চাই বা এসিতে যদি আমি কোনো কন্ট্রোল চাই, সেক্ষেত্রে আমি আউটগোয়িং এর ব্রেকার ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হয়। তো এটা হচ্ছে সেই আউটগোয়িং ব্রেকার। এখন আউটগোয়িং ব্রেকারের সাইজ আপনার কত হবে, 5, 10, 20 না অন্য কিছু, সেটা ডিপেন্ড করে যে আউটগোয়িং এ আমার লোডটা কত আছে। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো লোডটা কত আছে। তো দেখেন আমার একটা লাইন এই ব্রেকারের মধ্যে ঢুকলো, এইখান থেকে আবার লাইনটা বের হয়ে আসছে। এখন বের হয়ে কোথায় যাবে বলেন তো, বের হয়ে যাবে সুইচ বোর্ড নাম্বার 1-এ। এই যে দেখেন সুইচ বোর্ড নাম্বার 1-এ। তো আমরা আচ্ছা এটা ঠিক দেখেন আছে, একটা তীর চিহ্ন আব্বালে দিয়ে কি দিয়ে দেন। লিখেছি যে এটা আমার সার্কিট নাম্বার 1, ঠিক আছে, আসসালামু এবং এই আলাইকুম। সার্কিট নাম্বার 1-এর আন্ডারে আছে কি আমার সুইচ বোর্ড নাম্বার 1। দেখেন এই যে ক্লিয়ার ব্যাপারটা। এখন এই যে সুইচ বোর্ড নাম্বার 1-এর আন্ডারে আমার কয়টা ফিক্সার আছে দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাইট আছে, 4টা ফ্যান আছে। তো এগুলাকে আমরা ডিফারেন্ট নামে নামকরণ করতে পারি কিভাবে, ধরেন আমি এই যে ফিক্সার আছে এগুলোকে যদি আমি যে কোনো একটা সিম্বল দিতে চাই, ABCDEF আপনি দিতে পারেন। তো ধরো আমি এটাকে বললাম A1, রাইট। সো আসসালামু এটাকে যদি আমি আলাইকুম এ এ রহমতুল্লাহি বলি, ওয়া মানে এটা বারাকাতুহু। আপনার আব্বা, অফিস টু অফিস ভ্যারি করে, ইমরান বা দোকান যে থেকে কি ডিজাইন করে অফিস তার থেকে সে তার মতো করে নাম্বারটা এই জানিয়ে নাম আসো, নাম্বারটা নামকরণ ঠিক করে গুলা দিচ্ছি। করতে পারে। সো আমি আগে থেকে এগুলা সেদিন তুমি বসায় যে রাখি। টাকা পয়সা লেনদেন করে যত টাকা তো আমি হয়েছে, এইখানে নাম্বারিংটা কিভাবে করলাম, সেগুলো দেখেন টাকা দিতে A1, চিন্তা করে তোর এইটা আমার টাকা A2, বিকাশে দিচ্ছি, ঠিক আছে।
তারপরে এইদিকে গেলে এইটা আমার A3, এইটা আমার A4, কারণ আমার পাইপ গুলা এমনি করে শুরু হয়েছে, রাইট? এইটা হচ্ছে আমার A5, এটা হচ্ছে আমার A6। তো এই যে লাইটটা ব্যবহার করছি, এই লাইটটা আমার মোটামুটি 40 ওয়াট বা 48 ওয়াটের। তো যদি আমার 6টা লাইট থাকে, তাহলে আমার কত ওয়াট ধরেন এখানে আসতেছে একটু দেখে আসি। তো আমি 48 ওয়াট চিন্তা করি, তো সেই ক্ষেত্রে 48 × 6, তো 288 পাচ্ছি। এখন ফ্যানের জন্য নাম্বারিংটাকে করে নিই। তো ফ্যানের জন্য আমরা তো জানি অ্যাকর্ডিং টু বিএনবিসি আমার 100 ওয়াট করে ধরতে হয়। তো ফ্যান এগুলোকে আমি বলি F1। তারপরে হচ্ছে আমি যদি উপরের দিকে যাই, তো এইটা হচ্ছে আমার F2, এটা F3, এইটা হচ্ছে F4, রাইট? সো আমি লিখি এটা আমার F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4। সো নাম্বারিংটা এন্টায়ার যত বড় বিল্ডিং হোক না কেন সেম পলিসিতে আপনি করে ফেলতে পারবেন। তো আমার এখানে দেখেন 288 ওয়াট ছিল, আর চারটা ফ্যানের জন্য 100 ওয়াট করে 400 ওয়াট, তার মানে 688 ওয়াট হচ্ছে এখানকার লোড। তো আমি চাইলে এটাকে এভাবে লিখে দিতে পারি, দেখেন এই যে জাস্ট এটা একটা কপি করেন। সো কপি করে আহ একটা নতুন একটা লাইন তৈরি করবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন, সো এফ, তারপরে হচ্ছে ক্রস 4, কারণ কি আমার 4টা ফ্যান আছে, প্লাস এ ক্রস 6, তার মানে আমি এখানে এ টাইপের স্যাটেলাইট ব্যবহার করেছি। তো এটা কিন্তু আমি এই জায়গার মধ্যে উল্লেখ করলাম। তো আপনি যদি এটাও লিখতে চান যে কত ওয়াট, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এই যে দেখেন 100 ক্রস হচ্ছে 4, মানে 4টা ফ্যান ছিল 100 ওয়াট করে, আর আমার লাইট ছিল 48 ওয়াটের 6টা করে। তো এই সবকিছু মিলে আমি কত পাইছি, 688 ওয়াট পাইছি। যাতে করে যে আপনার এই জিনিসটা ভেরিফাই করবে, সেও কিন্তু একটা আইডিয়া পাইলো যে আলটিমেটলি জিনিসটা কিভাবে হবে। তো আপনি চাইলে এটাকে দুইটা রোতেও লিখতে পারেন, বা সরি দুইটা রো বা কলাম যেটাই বলি না কেন লিখতে পারেন। তো আমি এটা দুইটা রোতে করি, হ্যাঁ। যদি আপনি মনে করেন যে এই জিনিসটা না দিবেন, নাও দিতে পারেন, বাট অনেক সময় দেখা যায় যে যদি আমরা কোনো ফ্যাক্টরি বিল্ডিং করি, তখন ওরা এই জিনিসটা চায় যে আমার একটা সার্কিটে ঠিক পরিমাণ লোড আছে, সেটা যেন ড্রয়িং এর মধ্যে উল্লেখ করা হয়। যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে এটা আসলে করা হয় না, এটার জন্য আলাদা একটা এক্সেল ফাইল দেওয়া হয় যে জায়গার মধ্যে এটা উল্লেখ করা থাকে। তো আমি যখন নেক্সট ক্লাসগুলো নিবো আপনাদেরকে, তখন আমি দেখাই দিব যে এরকম ড্রয়িং যখন আমরা করি, তখন এটার রেসপেক্টে কিভাবে একটা প্যানেল শিডিউল বা এক্সেল ফাইল তৈরি করতে, এটা আমার কোর্সের মধ্যে থাকবে। তো ধর আমি এই জায়গার মধ্যে উল্লেখ করা থাকলো যে আমার সার্কিট নাম্বার 1 এর আন্ডারে কতটুকু লোড আছে। এখন আমরা একটু দেখে রাখি 688 ওয়াটের রেসপেক্টে আমার ঠিক কত অ্যাম্পসের ব্রেকার লাগতে পারে। এই দেখেন 688, এটাকে 1000 এ ভাগ করেন, তার মানে এত কিলোওয়াট। তো আমরা সিঙ্গেল ফেজে কি জানছিলাম যে 5.68 দিয়ে মাল্টিপ্লাই করতে, দেখেন 5.68 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে রিস্ক ফ্যাক্টরের কথা বলা ছিল অ্যাকর্ডিং টু বিএনবিসি 65%, তাহলে কত আসছে 6.44 অ্যাম্পিয়ার। তো 6.44 অ্যাম্পিয়ারের যদি কোনো ব্রেকার থাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো। বাট আমরা আপনাদেরকে যে ব্রেকারের লিস্ট এক্সেল ফাইল দিয়েছি, সেখানে দেখবেন 6 অ্যাম্পিয়ারের পরে 10 অ্যাম্পিয়ারের কথা বলা আছে। তো যেহেতু আমাদের এখানে লোডটা 6 অ্যাম্পিয়ারের বেশি, তাই আমরা এটা উল্লেখ করলাম যে 10 অ্যাম্পিয়ারের সিঙ্গেল পোল এমসিবি সার্কিট ব্রেকার। তো নর্মালি এমসিবি সার্কিট ব্রেকার বা মিনিস্টার সার্কিট ব্রেকার গুলা আমরা হচ্ছে যেগুলো স্মল টাইপের লোড, যেমন লাইটিং লোড, তারপরে 1 টন বা 2 টনের এসি, কিংবা মনে করেন কোনো গিজার, অথবা মনে করেন যে কোনো কম্পিউটার সকেটের জন্য যে সার্কিট গুলো তৈরি করা হয়, তার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো এমসিবি সার্কিট ব্রেকার গুলাকে নর্মালি বলা হয় হাউস হোল্ড টাইপের সার্কিট ব্রেকার, কারণ এখানে আমরা মোটামুটি 2-3 কিলোওয়াটের বেশি প্রোটেকশন দেওয়া হয় না। বাট অনেক সময় দেখা যায় যদি আপনার মনে করেন বাসা বাড়ির কথা চিন্তা করি, মেন যে ডিবি বোর্ড থাকে, তো ডিবি বোর্ডের লোড দিয়ে মনে করেন 5 কিলোওয়াট 6 কিলোওয়াট হয়, সেক্ষেত্রে চাইলে আপনি 40 অ্যাম্পিয়ারের বা 63 অ্যাম্পিয়ারের এমসিবি ইউজ করতে পারবেন। তো মনে রাখবেন, যদি আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লোডটা 5-6 কিলোওয়াটের মধ্যে থাকে, সেক্ষেত্রে চাইলে আপনি এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। বাট এটা যদি কোনো কমার্শিয়াল বিল্ডিং হয়, 6 কিলোওয়াট হোক বা 8 কিলোওয়াট হোক, অলওয়েজ চেষ্টা করবেন যে সার্কিট ব্রেকারটার জন্য আপনার ট্রিপল পোল সার্কিট ব্রেকার হয়। তো কারণটা হচ্ছে যে কমার্শিয়াল বিল্ডিং এর লোড গুলো অনেক সময় ভ্যারি করে, বা যে মুহূর্তে আপনি তো মনে করছেন 6 কিলোওয়াট লোড, দেখা যাবে ওই রুমে হয়তো স্পেসিফিক কোনো ইকুইপমেন্ট ভবিষ্যতে বসলো, তো সেইখানে কিন্তু সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার থাকলে তো সেই জিনিসটা কিন্তু কাজে লাগে না। তো এই জন্য কমার্শিয়াল বিল্ডিং এ অলওয়েজ গো ফর ট্রিপল পোল সার্কিট ব্রেকার। আর যদি মনে করেন আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল ফেজ লাইন থাকে, আপনি সেখানে এসপি ব্যবহার করতে পারবেন। তো এমসিবি সার্কিট ব্রেকার গুলোর টিপিক্যাল মান হয় আপনার 6 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত, বাট আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত বানিয়ে নিতে পারবেন। ওকে, সো আমি এটাকে জাস্ট সুন্দর করে এখানে বসায় দিই। হ্যাঁ, তো আমি যখন এটা বসাই ফেলবো, এরপর আমি এটাকে কপি করে দেবো। দেখেন এই যে কপি করে
আমি পরেরটার ঘরে আসলাম, এই যে আমি এই জায়গার মধ্যে আসতাম। এখন দেখেন এইটা আমার কত নাম্বার সার্কিট? এটা আমার ১ নাম্বার সার্কিট না? তো আপনি চাইলে এগুলাকে নাম্বারিং করতে পারেন সুন্দর করে। তবে আমরা যখন ড্রইং গুলা করি আমরা এই জায়গাতে কোনো নাম্বারিং করি না। ইটস জাস্ট এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বাট যখন আমরা প্যানেল শিডিউল করব, সো প্যানেল শিডিউলটা আমরা ডিটেইলস বলে দিই কোনটা আর, কোনটা ওয়াই, কোনটা আমার ১ নাম্বার সার্কিট, কোনটা ২ নাম্বার সার্কিট। বাট আপনি চাইলে এই জায়গাও করতে পারেন। দেখেন আমরা কিভাবে করতেছি। এইটা আমার ১ নাম্বার সার্কিট এবং এটা হচ্ছে আর ফেজের আন্ডারে আছে। হ্যাঁ? তো যদি আমি এটা করতে চাই, সো সিম্পলি আমি এটা এখানে লিখে দিলেই হবে। আপনি চাইলে আরেকটু সুন্দর দেখানোর জন্য এটাকে সরাই দিতে পারেন। সরাই দিতে পারেন। তো অনেকে করে কি যে এইখানে একটা লাইন উল্লেখ করে এটাকে বলে আর, যদি আপনি রেড ইউজ করেন তো রেড দিবেন। যদি মনে করেন এটা ওয়াই হয় এটাকে ইয়েলো দিতে পারেন। যদি মনে করেন ব্লু দিতে চান দিতে পারেন, বাট এইটাকে আমরা আসলে মানে দিই না। কারণটা হচ্ছে কি, সাদা কালার প্রিন্ট করলে সবগুলো একই রকম কালো। তো আপনি তো এখানে উল্লেখ করে দিয়েছেন যে কোনটা আর, কোনটা ওয়াই, কোনটা বি। সো আলাদা করে কোনো কিছু আসলে ডিফাইন করা দরকার হয় না। বাট আপনি চাইলে এগুলাকে দিতে পারেন। সো এইটা ধরেন আমার আর ফেজ, এইটা হচ্ছে আমার ২ নাম্বার সার্কিট। সো এই আমার ২ নাম্বার সার্কিট, এইটা কিসের আন্ডারে আছে? ওয়াই এর আন্ডারে আছে দেখেন। সো কারণ আমরা আর ওয়াই বি এই সিকোয়েন্সে যাই। তো বাট এখানে একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে কি, তার মানে কি ভাইয়া এটাকে আর ওয়ান, এটাকে ওয়াই টু? ব্যাপারটা কিন্তু এরকম না। এর মানেটা হচ্ছে এইটা আমার ১ নাম্বার সার্কিট যেটা আর ফেজের মধ্যে আছে, এইটা আমার ২ নাম্বার সার্কিট যেটা আমার ওয়াই ফেজের মধ্যে আছে। তো আপনি এই কনফিউশনটা দূর করার জন্য যেটা আমরা অনেক সময় লিখে থাকি, যে একটা হ্যাশ ইউজ করবেন। হ্যাশ মানে ডিফাইন করতেছে যে এইটা আমার ১ নাম্বার সার্কিট যেটা আর এর আন্ডারে আছে। তারপরে আপনি চাইলে এখানে একটা হ্যাশ ইউজ করতে পারেন, যেটা আমার ২ নাম্বার সার্কিট, এটা ওয়াই এর আন্ডারে আছে। হ্যাঁ? সো এইটা আপনি ব্যবহার করে নিতে পারেন। সো এরপরে আমরা যদি দেখি এখানে কি ছিল, এইটা আর এটা দেখেন একই রকম জিনিস। সিম্পলি এটাকে আমি কপি করে এই জায়গার মধ্যে বসাই দিয়েছি। তার মানে কিন্তু আমাকে চেঞ্জ করা লাগতেছে না। শুধু চেঞ্জ করতে হবে কি, সার্কিট নাম্বার ২ আর এটা হচ্ছে আমার এসবি ২। এরপর আমি এটাকে কপি করি। সো কপি করে আপনি এমনে করে আন্দাজে বসায়েন না, তাহলে দেখতে সুন্দর হবে না। তাহলে কি করবেন, এই পুরোটাকে এমনি করে ধরবেন। এরপরে এই যে বেস পয়েন্ট আছে না, যে কোনো একটা লাইন থেকে বেস পয়েন্ট ধরে এখানে লাগাই দিবেন। দেখেন তার মানে এইখানকার থেকে এখানকার ডিস্টেন্স এবং এখানকার থেকে এখানকার ডিস্টেন্স সমান থাকলো। সো এগুলা টেকনিক্যাল কোনো ব্যাপার না, আবার আপনার ড্রয়িংটা দেখতে ভালো হবে। সো এইটা আমার ৩ নাম্বার সার্কিট আর এইটা আমার হবে হচ্ছে বি ফেজের আন্ডারে। এই যে দেখেন বি ফেজের আন্ডারে আমরা এটা করলাম। তো আমি এখানে কি কি আছে, ৩ এবং ৪, ৩, ৪ এবং এখানে দেখেন ফিক্সার কতগুলো আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা, মানে ১৪টা হয়ে গেছে আমাদের, রাইট? তো আপনি চাইলে ১৪টা ব্যবহার নাও করতে পারেন, বাট অনেক সময় দেখা যায় যেটা আপনি করতে বাধ্য, মানে আপনার কিছু করার নেই। কারণ আপনি চিন্তা করেন তো, এখানে যদি আপনি না করতেন মাত্র ৪টার সমন্বয়ে একটা সার্কিট করা লাগতেছে। তো এই জন্য রেসিডেন্সিয়াল বলি বা কমার্শিয়াল বিল্ডিং এ অনেক সময় আমাদের এটা করা লাগতে পারে, যে ১৪টা বা ১২টা বা ১৩টা পর্যন্ত এটা অনেক সময় হয়। বাট আপনার চেষ্টা করা উচিত যে এর থেকে বেশি যেন না হয়, কারণ এর থেকে বেশি হয়ে গেলে হবে কি, যে কোনো সার্কিটের লোড অনেক বেশি, কোনো সার্কিটের লোডটা অনেক কম পড়ে যাবে। ওকে, সো আমি এই জায়গার মধ্যে এটাকে লিখবো, এইটা আমার সার্কিট নাম্বার ৩, এইটা হচ্ছে আমার সুইচ বোর্ড 3 থেকে সুইচ বোর্ড 4 পর্যন্ত। এই যে দেখেন এইটা আমার চলে গেল। এরপরে যখন আমার আর ওয়াই বি হয়ে যাবে, আবার আমি এটাকে কপি করবো। সো কপি করে দেখেন আবার আমার আর শুরু হবে। এই যে, সো আমি এখন ৪ নাম্বার সার্কিট, এইটা আমার আর ফেজের আন্ডারে আছে। তো অনেকে এই ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য এটাকে লিখে এভাবে করে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এইটাও আমার আর ফেজের আন্ডারে আছে, এটাও আমার আর ফেজের আন্ডারে আছে। কারণ যদি আপনার কন্ট্রাক্টর বলে যে স্যার আর ফেজে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, তখন হয়তো আপনি জিজ্ঞাসা করবেন যে এটা আমার কত নাম্বার সার্কিট, এটাকে ১ নাম্বার সার্কিট নাকি ৪ নাম্বার সার্কিট, রাইট? তো এই ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য অনেকে যেটা লিখে সেটা হচ্ছে এটাকে 1 না লিখে একবারে লিখে আর1, তারপরে এটাকে লেখা হচ্ছে ওয়াই1, তারপরে এটাকে লেখা হচ্ছে বি1, এটাকে লেখা হচ্ছে আপ টু। কারণ আমার আর1 যখন একবার হয়ে গেছে, পরবর্তী যে আর পেজ হবে সেটা 2 হিসাবে থাকবে। বাট এটার প্রবলেমটা হচ্ছে যে এই জায়গার মধ্যে বোঝা যায় না যে আর2 আসলে আপনার কত নাম্বার আউটগোয়িং, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার না কত। তো এই জন্য আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, বা আমরা আগে যেভাবে লিখলাম সেভাবে লিখতে পারেন। তো আপাতত এইটা বেশি চলে, আর1 ওয়াই1 বি1, আর2 ওয়াই2 বি2, আর3 ওয়াই3 বি3, এই সিস্টেমে আমরা এটা করে থাকি। তো ধরেন আমি এটাকে লিখলাম ৪, এই জায়গায় সুইচ বোর্ডটা আমি
জাস্ট আমার যেটা আসবে সেটা দিব। তো যদি আপনি ইন্টারন্যাশনাল কোডের কথা চিন্তা করেন, যে ওরা ৩ টাইপের ডিবি ব্যবহার করে একটা বিল্ডিং এর লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। একটাকে বলা হয় লাইটিং ডিবি। যদি মনে করেন আমি এই যে ডিবিটা ব্যবহার করেছি, এই ডিবি থেকে শুধুমাত্র যদি লাইট ফ্যানকে ডিস্ট্রিবিউট করতাম, তাহলে এটাকে বলতে হয় এলডিবি। দেখেন এই যে এলডিবি। সো এলডিবি মানে হচ্ছে লাইটিং ডিস্ট্রিবিউশন বোর্ড। সো লাইটিং বলতে এখানে লাইট, ফ্যান, এক্সস্ট ফ্যান সবগুলাকে বোঝানো হয়। তো যদি আমি এই ডিবি থেকে শুধুমাত্র পাওয়ার সকেটকে ডিস্ট্রিবিউট করতাম, লাইক এইটার মতো করে যে পাওয়ার সকেট, তো এইখানে নো এসি, জাস্ট পাওয়ার সকেট, সেক্ষেত্রে এটাকে ওরা বলে হচ্ছে পিডিবি। সো এই পিডিবি, সো পি মানে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের আন্ডারে নরমালি থাকা হয় যে কোনো টাইপের জেনারেল পারপাস সকেট, তারপরে আপনার গিজার, তো এই জিনিসগুলো পিডিবির আন্ডারে থাকে। আর যদি মনে করেন কোনো এসি থাকে আমাদের বিল্ডিং এ, সো এসির জন্য যে ডিবিটা ব্যবহার করতে হয় সেটাকে নরমালি বলা হয় ভিএসি ডিবি। তো ভিএসি বলতে বোঝানো হয় ভেন্টিলেশন এন্ড এসি ডিবি। তো আমাদের দেশে ভেন্টিলেশন বলতে নরমালি আমরা এক্সস্ট ফ্যান ভেন্টিলেশনে বুঝি, বাট অন্যান্য দেশে এক্সস্ট ফ্যানের বাইরেও অনেক রকম ভেন্টিলেশন থাকতে পারে। লাইক মনে করেন আপনার গ্রাউন্ড ফ্লোরে হয়তো ফ্রেশ এয়ার খুব বেশি নাই, বা বেসমেন্টে ফ্রেশ এয়ার নাই, জোর করে আপনাকে এখানে বাতাস ঢুকাইতে হবে। তো এই জিনিসগুলো ভেন্টিলেশনের আন্ডারে পড়ে। তো এইরকম করে 3টা ডিবি আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে এলডিবি, একটা পিডিবি, একটা হচ্ছে আপনার ভিএসসি ডিবি। তো আমাদের দেশে নর্মালি এত ডিটেলসে করা হয় না। আমাদের এখানে যদি কোনো ডিবি থাকে, সিম্পলি আমাদের বিল্ডিং আমরা যেটা করেছি, যদি সিম্পলি এরকম করে ডিবি থাকে, তো ধরা হয় যে এই ডিবি থেকে আপনি আপনার লাইট ফ্যান, এক্সস্ট ফ্যান, আপনার সকেট, আপনার গিজার এগুলোতে লাইন দিয়ে দিবেন। তো এই জন্য এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন বোর্ড বা ডিবি। আর যদি মনে করেন আপনার লোডটা অনেক বেশি হয়, লাইক এসি অনেক লোডের আছে, অনেক টনের আছে, সেক্ষেত্রে আলাদা করে এসি ডিবি ব্যবহার করে থাকে। যেমন ধরেন এটা কথা চিন্তা করেন, তো এখানে এই ডিবি 1 ফার্স্ট স্টেপ, এখান থেকে আমাদের যত লাইট ফ্যান আছে বা সকেট আছে এটা আমরা কানেকশন করে দিয়েছি, এবং ডিবি অন এসি থেকে আমাদের এখানে যত এসি আছে, তো এসি গুলোকে আমরা কানেকশনটা করে দিয়েছি। ওকে, তো সেক্ষেত্রে যেটা আপনি করেন না কেন, সেটা এই জায়গার মধ্যে লিখতে হবে। আমি এটাকে কপি করে নিয়ে আসি, সেটা লিখে দিই। দেখেন, আমি এটা এখানে লিখলাম ডিবি 1, সরি ডিবি 2 ছিল না, এই যে ডিবি 2 ফার্স্ট স্টেপ। তো এর নিচে আরেকটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে সিএল। সিএল মানে কানেক্টেড লোডটা কত, মানে এই ডিবির কানেক্টেড লোডটা কত, সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। সিএল এর মানটা কত আমি যেহেতু এখন জানি না, সেই জন্য সিএলটা লিখার পরে আমি একটু ফাঁকা রেখে দিলাম। এখন মনে করি যখন লাইটিংটা হয়ে যায়, তো লাইটিং পার্ট যখন হয়ে যাবে, তখন আমাকে সকেটের পার্ট চিন্তা করতে হবে। তো আপনার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আপনার লাইটিং পার্ট। সো লাইটিং এর মধ্যে কিন্তু লাইট বা ফ্যান বা এক্সস্ট ফ্যান এগুলো আছে। এখন যদি পাওয়ার সকেটের পার্টের দিকে যান, সো আমার এখন আর শেষ হয়ে গেছে, সো আমি ওয়াই থেকে পাওয়ার সকেট শুরু করবো মনে করেন। এই পাওয়ার সকেট, সো এইটা আমার ওয়াই 2, হ্যাঁ এই যে আমার ওয়াই 2। সো পাওয়ার সকেটে মনে রাখতে হবে যে 3টার বেশি সকেট সাধারণত আমরা দেওয়ার ট্রাই করা হয় না। ম্যাক্সিমাম 3টা বিএনবিসি তো বলা হয়, 3টার বেশি সকেট আমরা ইউজ করি না। তো এখানে সকেট বলতে বোঝানো হচ্ছে 13 অ্যাম্পিয়ারের সকেট, যেগুলো আমরা স্কেটিং লেভেলে ব্যবহার করে থাকি। স্কেটিং লেভেল মানে হচ্ছে আপনার ফ্লোর থেকে 10 ইঞ্চি উপরে, মানে অ্যাকর্ডিং টু বিএনবিসি অনুযায়ী ফ্লোর থেকে 10 ইঞ্চি উপরে যে সকেট গুলো থাকে, সেগুলোকে নর্মালি আমরা বলে থাকি পাওয়ার সকেট। সো আমাদের এই যে ডিবির আন্ডারে পাওয়ার সকেট গুলো এরকম করে ডিস্ট্রিবিউট করা আছে। দেখেন এই যে 1টা 2টা 3টা, এখানে যেমন 2টা, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এরকম করে আমাদের সকেট গুলো ডিস্ট্রিবিউট করা আছে। তো আমি এখান থেকে যদি নাম্বারিং গুলো নিই, ধরেন আমার হয়তো এখানে 1 2 3, এই 3টা মিলে একটা সার্কিট তৈরি করা আছে। তাহলে আমি এটাকে লিখবো কিভাবে? সো আমি এখানে যাব, সো লিখার পর আমি এটা সরাই দিচ্ছি, এগুলো আমার এখন লাগবে না। সো এটা আমার সার্কিট নাম্বার 5। আর আমরা সকেট গুলাকে নর্মালি প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। সো আমি এই জায়গার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট নিব। দেখেন এই যে Q1 থেকে শুরু করে Q3। তো একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন আপনার দুটো জিনিস থাকে, যেমন Q1 Q2 যদি হইতো, তাহলে আমরা কমা দিয়ে লিখতাম। এই দেখেন SB34 কমা দিয়ে লিখছি। তো আমি যদি Q1 Q3 লিখি, তাহলে মানুষ মনে করবে যে Q2 হয়তো অন্য কিছুর আন্ডারে আছে, বা লাইক এটার মধ্যে নাই। তো সেই জন্য Q1-Q3 করবেন, তার মানে মানুষ বুঝবে যেটা Q1 থেকে Q3 পর্যন্ত এই সার্কিটের আন্ডারে আছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটার জন্য লোড আসলে কত ধরবো, সেটা খুবই রেলিভেন্ট একটা কোশ্চেন, বাট এই আসলে স্পেসিফিক অ্যান্সারটা দেওয়া মুশকিল। কারণটা কি? কারণটা আপনারা, মানে আমি যদি এক্সপ্লেন করি তাহলে হয়তো একটু বেটার ওইটা বুঝবেন। ধরেন আমার এটা হচ্ছে একটা রুম,
তো এই রুমে এটাও যে সকেট, এটাও সে সকেট, এটাও সে সকেট, প্রত্যেকটা সকেটই একই রকম। তো অ্যাকর্ডিং টু বিএনবিসি এই সমস্ত সকেটের সর্বোচ্চ লোড নেওয়ার ক্ষমতা হচ্ছে 1300 ওয়াট। 1300 ওয়াট লোড নিতে পারবে। বাট আপনার এটা মনে হয়েছে যে আমি প্র্যাকটিক্যালি চেক করবো, তো প্র্যাকটিক্যালি চেক করতে গেলে দেখা যাবে এই সমস্ত সকেট বাস্তবপক্ষে 1800 ওয়াট থেকে 1900 ওয়াট 1900 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। ওকে, বাট আমরা যখন ডিজাইন গুলো করি তখন 1300 ওয়াট ধরেই ডিজাইন করি। এখন যদি আপনি মনে করতেন যে আপনি একটা সকেটের সমন্বয়ে একটা সার্কিট তৈরি করবেন, সো আমি এই যে Q21 আছে এইটা থেকে ডিবিতে লাইনটা দিয়ে দিচ্ছি, সো আপনি 1300 ওয়াট এই সকেটের মধ্যে নিতে পারবেন। সেটা হচ্ছে বিএনবিসি রুলস। কিন্তু বিএনবিসি বলছে সর্বোচ্চ আমরা তিনটা সকেট মিলে একটা সার্কিট তৈরি করতে পারবো। তার মানে হচ্ছে যদি আমি এই সকেট এবং আমার এই সকেট এবং এই সকেট নেই, সে এই তিনটে সকেট মিলে সর্বোচ্চ আমরা 1300 ওয়াট লোড দিতে পারবো। মানে এটা হচ্ছে বিএনবিসির ক্রাইটেরিয়া। তো বিএনবিসি অনুযায়ী যদি আপনি একটা সকেট ব্যবহার করেন তাহলে এইখানে 1300 ওয়াটে ইউজ করতে পারবেন। যদি মনে করেন দুটো সকেট ব্যবহার করেন তাহলে এটার অর্ধেক আপনাকে ইউজ করতে হবে, এটার অর্ধেক ইউজ করতে হবে। তার মানে আমার 1300 যদি অর্ধেক করি, 50% আমি 650 এখানে ধরতে পারবো, এখানে 650 ধরতে পারবো। বাট আমি যদি তিনটা করি তার মানে আমার 1300 কে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে কত ওয়াট করে আছে। দেখেন 1300 ভাগ 3, তার মানে গড়ে আমি একটা সকেটে 430 ওয়াট করে কাউন্ট করতে পারি। তো এইটা কমার্শিয়াল বিল্ডিং এ আপনার মনে হতে পারে যে ভাইয়া 430 ওয়াট কি আসলে কম কিনা। আসলে কম কিন্তু না, কারণ কি কমার্শিয়াল বিল্ডিং এর সকেট গুলো আমরা ব্যবহার করি কোন কোন জায়গা, বেশিরভাগ কি কম্পিউটারে। তো একটা কম্পিউটার চালাতে কত ওয়াট লোড লাগে বিএনবিসি অনুযায়ী সর্বোচ্চ 220 ওয়াট বা 250 ওয়াট। তো আপনি ধরতেছেন 400 ওয়াট করে, তার মানে মোর দ্যান ওকে। তো মনে করেন আপনার লাকটা খুবই খারাপ, সেটা হচ্ছে এই সকেট দুইটা কোনো কাজে ব্যবহার হয়তো হয়েছে, বাট এই সকেট থেকে কোনটা প্লটার চালাবে। সো প্লটার মানে বড় যে প্রিন্টার গুলো হয় লাইক 1000 ওয়াট বা 1200 ওয়াট করে হইতে পারে। তার মানে এই তিনটা সকেট মিলে আপনার ধরাই ছিল মাত্র 1300 ওয়াট, এই একাই নিয়েছে 1200 ওয়াট, এই দুইটা কম্পিউটার চললে আপনার 1600 বা 1700 ওয়াট হয়ে যাবে। তো অনেক সময় হয় কি যে আমরা যখন ডিজাইন গুলা করি আমরা কিন্তু বুঝতে পারি না যে কোন জায়গায় কি কি ইকুইপমেন্ট বসতে পারে। তো সেই জন্য বাকি সকেট গুলাতে মনে করেন 200 ওয়াট 250 ওয়াট লোড এই বেশি হইতেছে না, এইখানে মনে করেন 1700 1800 ওয়াট লোড হয়ে যেতে পারে। তো এই জন্য স্পেসিফিক ভাবে বলাটা খুব মুশকিল যে কোন সকেটে আপনার কি পরিমাণ লোড আসতে পারে। তাহলে আমরা কাউন্টটা করি কিভাবে? কাউন্টটা হচ্ছে যদিও আমরা জানি একটা সকেটে সর্বোচ্চ 200 ওয়াট বা 250 ওয়াটের নিচে হয় না, বাট আমরা ডিজাইন যখন করি ডিবিতে যখন লোড ক্যালকুলেশন করি অ্যাটলিস্ট কমার্শিয়াল বিল্ডিং এ প্রত্যেকটা সকেটের জন্য অ্যাভারেজে 400 থেকে 450 ওয়াট লোড আমরা কাউন্ট করি। তো এতে করে হয় কি যে অনেক অ্যাভারেজ আমাদের মিলে যাবে, যে এটাতে হয়তো 200 আসবে, এটাতে মনে করেন আমার 400 আসবে, এটাতে 600 আসবে। সো অন অ্যাভারেজ আমার 400 থেকে 450 এর মধ্যে হয়ে যাবে। তো এই জন্য যখন আমরা সকেটে লোড কাউন্ট করি তখন হচ্ছে এই অ্যাটলিস্ট আমার 450 ওয়াট কনসিডার করে ডিজাইনটা করতে হয়। তো এইটা যদিও ইউনিভার্সালি বলাটা মুশকিল যে ভাই এটাকে প্রত্যেকটা প্রজেক্টে আমি 450 ওয়াট করে ধরবো, আসলে এটা বলাটা ভেরি টাফ। লাইক মনে করেন আমার এই সকেট গুলো যদি কোনো কমার্শিয়াল বিল্ডিং এ হয় তো মেবি 450 ওয়াট ইজ অল ওকে। কিন্তু মনে করেন এই সকেটটা কোনো ভার্সিটি ক্লাসরুমে হবে, তো ভার্সিটি ক্লাসরুমে সর্বোচ্চ কি থাকে, টেবিল ফ্যান থাকতে পারে, প্রজেক্টর থাকতে পারে, সর্বোচ্চ কত ওয়াট হবে, হয়তো 100 ওয়াট 125 ওয়াট। তো সেইখানে কিন্তু 450 ওয়াট ধরার কোনো দরকার নাই। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমি 13 অ্যাম্পিয়ারের সকেটটা ঠিক কোন জায়গাতে ব্যবহার করছি, এটাকে আমার ভার্সিটি ক্লাসরুম নাকি কোনো ল্যাব নাকি কোনো নর্মাল অফিস বিল্ডিং, তার উপর ভিত্তি করে এটা চেঞ্জ হয়। তো যদি থাম্ব রুল ফলো করতে চান সেই ক্ষেত্রে এই সমস্ত সকেটে অন অ্যাভারেজে 350 ওয়াট থেকে শুরু করে 500 ওয়াটের মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরলেই চলে। সেটা বিল্ডিং টু বিল্ডিং কম বেশি ভ্যারি করে। তা আমাদের যে প্রজেক্ট ছিল সেখানে 450 ওয়াট করে ধরা। তাহলে এই যে আমার Q1 থেকে Q3 এখানে আমার লোড কত, এই যে আমার 450 ইন্টু 3, তার মানে আমার 1350 ওয়াট আসতেছে। এখন দেখেন এই 1350 ওয়াটের রেসপেক্টে সার্কিট ব্রেকার কত হয়। তো আমি জানি এটাকে 1000 এ ভাগ করতে হবে, করি। সো 1.35 কিলোওয়াট, 1.35 কিলোওয়াটকে 5.68 দিয়ে গুণ করেন, 7.668 অ্যাম্পিয়ার। এটাকে 65% রিস্ক ফ্যাক্টর নেন, কত পাচ্ছেন, 12 অ্যাম্পিয়ার ব্রেকার পাচ্ছেন। তো 12 অ্যাম্পিয়ারের কোনো ব্রেকার নাই, 10-এর পরে 16 আছে, তাহলে আমি এটাকে 16 অ্যাম্পিয়ার ব্রেকার হিসেবে ধরে দিই। দেখেন 16 অ্যাম্পিয়ার ব্রেকার আমি ধরলাম। তবে আপনি যদি কোনো মানে প্রফেশনাল কনসালটেন্টকে জিজ্ঞাসা করেন যে স্যার বা ভাই আমি এটা করছি, এটাতে আসলে মিস্টেকটা কি আছে, টেকনিক্যালি কোনো মিস্টেক নাই, পারফেক্ট। তবে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে একটা মিস্টেক থাকতে পারে, সেটা হচ্ছে এই যে Q1 বা Q3 এইটা মনে করো আমার এই জায়গার মধ্যে আছে,
এখন ইউ নেভার নো যে এই সমস্ত যে সার্কিট গুলো আপনি ইউজ করেছেন এই তিনটা মিলে 1350 ওয়াটই হবে কিনা। কারণ এমন হইতে পারে যে এইখান থেকেও হয়তো কোনো প্লটার চলছে বা কোনো ইকুইপমেন্ট চলছে, তো এর আন্ডারে মনে করেন হয়তো 1000 ওয়াট চলে আসছে, এখানে হয়তো 500 ওয়াট চলে আসছে, এখানে আবার 300 ওয়াট, মানে তিনটা মিলে 1800 ওয়াট হইতে পারে। আবার মনে করেন এইখানে আমার তিনটা আছে, এই তিনটা আছে, এই তিনটা মিলে মনে করেন তিনটা কম্পিউটার, এটা 200, এটা 200, এটা 200, 600 ওয়াট মাত্র হয়েছে। তার মানে তিনটা সকেট থাকলেই যে আমার 600 ওয়াট হবে বা তিনটা সকেট থাকলেই যে 1800 ওয়াট হবে, উই নেভার নো। তো এই জন্য কমার্শিয়াল বিল্ডিং এ থাম্ব রুল হচ্ছে, যদি মনে করেন কোন সকেটের আন্ডারে কি কি চলবে আপনি যদি না জানেন, সেক্ষেত্রে যদি একটা সকেট হয় মিনিমাম 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার রাখাটা উচিত, যদি দুইটা সকেট হয় মিনিমাম 16 এম্পিয়ার ব্রেকারটা রাখা উচিত, আর যদি তিনটা সকেট হয় তাহলে আপনি অ্যাটলিস্ট 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করাটা বাঞ্ছনীয়। তো সেই হিসাবে যদিও আমার 16 আসে, বাট আমরা তো যেহেতু রিয়েল ফিগারটা কত হবে বা এখানে মানুষজন কি চালাবে উই জাস্ট ডোন্ট নো, সেই জন্য সার্কিট ব্রেকারটা আমরা এখানে 20 রেখে দিব। এই যে দেখেন, ব্যাপারটা হচ্ছে এটা। এখন এইটা বলার আরো কারণ আছে, সেটা হচ্ছে যে যদি আপনি কখনো গার্মেন্টস এ কাজ করেন বা কোনো ফ্যাক্টরি বিল্ডিং করেন যেখানে অডিট থাকে, তো ওরা করে কি যে দেখে নেয় যে একটা সকেট থেকে আপনি কি কি চালাবেন। কারণ এই জায়গার মধ্যে উল্লেখ রাখতে হয় যে আমার Q1 সকেট থেকে ল্যাপটপ চলবে নাকি কম্পিউটার চলবে নাকি কি কি চলবে, এগুলো কারো পাওয়ার সকেট বলে। তো যদি আপনি জানেন যে কি কি চলবে সেই ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা অনেক ইজি। বা যদি আমি না জানি কি কি চলবে তাহলে কিন্তু ডিসিশন আমরা নিতে পারি না। কিন্তু আমরা আমাদের যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলে, লাইক মনে করেন ড্রয়িংটা পাস করানোর জন্য আমরা তো বলে দিলাম যে Q23 থেকে ল্যাপটপ চালাবো, এখান থেকে মোবাইল চার্জ দিব, এইখান থেকে আমার একটা সুইং মেশিন চলবে। তো আমি দেখলাম এটার মধ্যে 800 ওয়াট লোড আছে, তো 800 ওয়াটের লোডের রেসপেক্টে আমি ব্রেকার চয়েস করলাম। কিন্তু বাস্তবে কি কেউ যা বলতে পারবে যে আমি এইখান থেকে সুইং মেশিন ছাড়া টেবিল ফ্যান চালাবো না, আমি এইখান থেকে কোনো এক্সট্রা কানেকশন দিব না? এটা কিন্তু ইউ জাস্ট নেভার নো। তো সেই জন্য যখন আপনি ওই আসসালামু এক্সট্রা আলাইকুম ভ্যালুটা রেখে সাহেব ভাই, দিবেন, কি যদি আপনার অবস্থা? অডিটে হয়, কেটে তো গেছে। অডিটে যারা মনে করেন যে একদম জুনিয়র অডিটর, তারা হয়তো আপনাকে মার্ক করতে পারে যে আসলে আপনি তো ওভার ব্রেকার ইউজ করেছেন। বাট সেই ক্ষেত্রে যদি আপনি এক্সপ্লেন করেন যে কেন আমি ওভার ব্রেকারটা ইউজ করেছি, তাহলে কিন্তু দেখা যাবে আপনার ড্রয়িংটা পাস হয়ে যায়। বাট অনেক সময় দেখা যায় যে অনেকেই থাকে যে খুবই একরোখা টাইপের, ড্রয়িংটা পাস করতে চায় না। তো যদি এমন হয় সেক্ষেত্রে আপনি চাইলে জাস্ট পাস করানোর সুবিধার জন্য এখানে যে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করবেন তার লিস্ট দিয়ে দিবেন, এবং তার রেসপেক্টিভ যে লোডটা আছে সেই লোডটা আপনি ব্যবহার করে নেবেন। বাট যদি আপনি কমার্শিয়াল বিল্ডিং এ আসেন বা কোনো সরকারি বিল্ডিং এ আসেন, সেই ক্ষেত্রে নর্মাল নিয়মটা হচ্ছে যদি একটা সকেট থাকে মিনিমাম 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার, যদি দুইটা হয় তাহলে 16, আর তিনটা হলে অবশ্যই আপনাকে 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সো ধরেন আমি এরকম করে আমার যতগুলো আছে একের পর এক করে যাবো। সো এটা Y2, এরপর একটা ধরেন আমার B2 থাকলো, এই আমার B2। সো আমার B2 যখন হয়ে যাবে তখন আবার আমি মনে করেন R3, Y3, B3 এই ফরম্যাটের দিকে সামনের দিকে আগাতে থাকবো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটা ডিবিতে নর্মালি আমার কতগুলো আউটগোয়িং থাকতে পারে? দেখেন আমাদের এখানে 6টা আউটগোয়িং আছে, আর আমরা আমাদের যে রিয়েল সার্কিট আছে এখানে আউটগোয়িং কত আছে? আউটগোয়িং আছে প্রায় আমার 23টা। তো এইটার আসলে ধরা বাঁধার কোনো নিয়ম নাই যে একটা ডিবির আন্ডারে আপনি কতগুলো ব্রেকার লাগবে। তো যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রির দিকে যান বা আমেরিকার দিকে যান, তো ওরা একটা ডিবিতে ব্রেকারের সংখ্যা নির্দিষ্ট করে দেয় নর্মালি। সেটা হচ্ছে হয় 18টা বা 24টা বা 28টা বা 32টা বা 36টা, 48টা বা 60টা, এরকম ব্রেকার নির্দিষ্ট করা থাকে। তো আমাদের দেশে এরকম কোনো ব্রেকার নির্দিষ্ট ওইরকম থাকে না। বা যেটা হয় যে যদি আপনি কোনো কমার্শিয়াল বিল্ডিং করেন, সেক্ষেত্রে এরকম বিল্ডিং গুলোতে সাধারণত আপনার 24টা থেকে মানে খুব বেশি হলে 30টা বা 32টার বেশি ব্রেকার হয় না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে 40টার মতো ব্রেকারও হইতে পারে, বাট সেটা খুবই রেয়ার। বেশিরভাগ সময় দেখা যায় যে মোটামুটি 20 থেকে 30টার মধ্যে আপনার ব্রেকার গুলা হয়ে যায় যদি আমার আউটগোয়িং গুলা রাখেন। ওকে, তো সেই হিসাবে আপনি দেখবেন যে আমাদের যে বিএনবিসি আছে সেখানে বলা আছে যে প্রতি 5টা ব্রেকারের জন্য একটা করে স্পেয়ার রাখতে হয়। তার মানে যদি দেখেন যে আপনার এইখানে 10টা আউটগোয়িং আছে, তার মানে 2টা স্পেয়ার ব্রেকার আপনাকে রাখতে হবে ফিউচার লোডের জন্য। যদি মনে করেন আপনার 25টা ব্রেকার আছে তাহলে 5টা রাখবেন। আসলে কি এটা বই পুস্তকে বলা আছে, রিয়েল লাইফে এটা কেউই করে না যে আমরা 30টা ব্রেকার আছে তার জন্য আমি 6টা স্পেয়ার রেখে দিব। তো যেটা করা হয় যে কমার্শিয়াল বিল্ডিং এ মোটামুটি আপনার 3টার মতো স্পেয়ার আমরা রেখে দিয়ে আসি, যদি আপনার আউটগোয়িংটা এরকম করে 20 থেকে 30টার মধ্যে ভ্যারি করে। ওকে, সো আপনি এরকম করে মনে করেন আমার লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবেন। সো আসার পরে আপনার টার্গেটটা হচ্ছে যে এখান থেকে যে আউটগোয়িং ব্রেকার গুলো বার করছি তার ক্যাবলটা আমার কত হবে এটা আমাকে উল্লেখ করতে হবে, কারণ এগুলা কিন্তু আমার ক্যাবল, এই যে লাল কালার যেগুলো দেখতেছেন এগুলো আমার ক্যাবলস। সো আমার এখানে দেখেন দুইটা ব্রেকার আছে, একটা 10, একটা হচ্ছে 20। তো আমাদের
যে আউটগোয়িং গুলো হয়, আউটগোয়িং এ মোটামুটি ব্রেকার যেগুলো হয় সেগুলো আমি লিস্ট বলি। একটা হচ্ছে আইদার 6 অথবা 10 অথবা 16 অথবা 20 অথবা 32। তো এর বেশি আউটগোয়িং আসলে হয় না এরকম ডিবিতে। তো মোটামুটি 6, 10, 16, 20, 32, 32টা রেয়ার। যদি আপনার 6 এবং আপনার 10 এবং আপনার 16 হয়, তাহলে আপনার এখানে মিনিমাম সার্কিট কেবল হবে 2.5, মানে এর নিচে সার্কিট কেবল হয় না বাংলাদেশে। 2.6, সরি 2.5। যদি আপনার 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়, সেক্ষেত্রে সার্কিট কেবল হবে 4। যদি বিএনবিসির মধ্যে বলা আছে 20 অ্যাম্পিয়ারের জন্য সার্কিট কেবল হবে হচ্ছে 6, কিন্তু স্টিল আমরা 20 অ্যাম্পিয়ারের জন্য 4 ব্যবহার করে থাকি। বাট আপনি যদি একদম বই পুস্তক ফলো করেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারের জন্য মেন কেবল হচ্ছে 6। তো এটা লিখবো কিভাবে, আমি এখন এটা দেখা যেতেছি। দেখেন আমার এই যে তিনটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাতে আমি একটা এটা কি চিহ্ন বলে, তীর চিহ্ন বলে, তীর চিহ্ন দিয়ে আমি এটাকে সামনের দিকে নিয়ে আসলাম। এই যে দেখেন, তো এই দুটো তীর চিহ্ন আমি সরাই দেবো, কারণ এই দুইটা কিন্তু আলাদা কেবল হবে। তো আমি সুন্দর করে দেখানোর জন্য আমি এটাকে মাঝে নিয়ে যাই, আর বাকিগুলো মনে করি যে আমার নাই। তো এই যে স্কোয়ারটা আমি এখানে কপি করে নিয়ে যাই। তো স্কোয়ার মানে আমার এখানে এক্সট্রা রেখে দেওয়া। তো স্কোয়ার মানে বাড়তি জিনিসটা। এই যে, তো আমার যেহেতু 6টা আছে, তো আমি এখানে একটা রাখলে হয়তো আমার চলবে। তো এটা আমার এখানে যে ব্রেকার গুলো আছে তার রেসপেক্ট রেখে দিবেন। যেমন আমার 10 অ্যাম্পিয়ার ব্রেকার আছে, তো আমি বেশি আছে, তো আমি 10 রেখে দিলাম। তো এরপর আমি এটাকে টেনে নিয়ে আসি, টেনে কাছাকাছি নিয়ে আসি, এই দেখেন। তো আমি কেবলটা একটু সুন্দর করার জন্য এটাকে একটু সরার নিচের দিকে আনি, এটা। আর এই তীর চিহ্ন গুলো আমি একটু নিচের দিকে টেনে নিয়ে আসি, এটা। তো আমি এই যে চারটা করলাম, এই চারটার জন্য কেবল লেখার জন্য তীর চিহ্ন যে আমি এখানে নিয়ে আসতাম। তো আমি, এটা হচ্ছে আমার কেবল লেখার ফরম্যাট, সেটা অলরেডি আপনারা জানেন। এই যে, তো আমি লিখলাম 2 × 1C 2.5, মানে আমার 2.5 মিলিমিটার স্কোয়ারের কেবল লাগবে, যেটা টাইপ হচ্ছে বিওয়াই কেবল। আর আমার যেহেতু আর্থিং কেবলটা এটার সমানই থাকবে, সেই জন্য দেখেন লেখা আছে আর্থিং কেবলটাও 2.5। এরপরে আমার যদি 4 কেবল থাকে, তো আমি এটাকে কপি করব। তো কপি করে আমি এইটাকে, এই যে তীর চিহ্ন আছে, তো তীর চিহ্নটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এই দেখেন এখানে দিলাম, এইখানে দিলাম, আর আমি এটাকে ডিলিট করে দিই। এখন ট্রিম কমান্ডটা কাজে লাগবে, ট্রি আর এটাকে সরাই দিলাম, এই যে দেখেন, সরাই দেওয়ার পর ডিলিট করে দিলাম। তার মানে যে আমার এই ড্রয়িংটা দেখবে সে বুঝবে যে আমার এই এই তীর চিহ্ন, এইটা, 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 এই চারটা মিলে আমার 2.5 আর আমার কেবল লাগবে। আর এই যে দুইটা, এই দুটো তীর চিহ্ন মিলে আমার এখানে 4 আর কেবল লাগবে। দেখেন এই যে 4.0, এইটা আমার 4.0। ক্লিয়ার? সো আমি এটা করে ফেলছি। এখন এই যে আউটগোয়িং গুলো আসলো, এই আউটগোয়িং প্রত্যেকটা যোগফল আপনাকে বের করতে হবে। এটা তো আপনি দেখছিলেন কত, 688 আছে। তো এরকম করে মনে করেন কোনটায় 688, কোনটায় আমার 800, কোনটায় আমার 700, কোনটা 600। তো এরকম করে আপনার একটা লোড আসবে। তো এই যে কানেক্টেড লোড, এইটা আপনাকে মনে রাখতে হবে যে কত পার্সেন্ট, কত আমার কানেক্টেড লোড আসে। তো ধরেন আপনার কানেক্টেড লোড আসলো, আপনার হয়তো এই ছটার জন্য কম আসবে, লাইক মনে করেন যখন 18টা বা 20টা করবেন, হয়তো 18 কিলোওয়াট বা 20 কিলোওয়াট আসতো। সেটা আপনি এখানে লিখে দিবেন যে আমার কানেক্টেড লোড এইটা আমার 18 কিলোওয়াট বা আমার 22 কিলোওয়াট, রাখেন। তো আমি লিখলাম যে কানেক্টেড লোড আমার 20 কিলোওয়াট। এখন এই জায়গাতে অনেকে হয়তো আপনাকে বলবে যে ভাই আপনি এখানে ম্যাক্সিমাম ডিমান্ড ব্যবহার করেন, কারণ আপনার 20 কিলোওয়াট লোডটা একবারে নাও চলতে পারে। তবে এখানে কত পার্সেন্ট ম্যাক্সিমাম ডিমান্ড ধরবেন, এইটা আসলে বলাটা অসম্ভব। এটা কেন বললাম, কারণটা হচ্ছে আপনি এই ডিবির মধ্যে লাইট যেমন রাখছেন, সকেটও তেমন রাখছেন। তো অ্যাকর্ডিং টু বিএনবিসি, কমার্শিয়াল বিল্ডিং এর লাইটিং লোডের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড 90% হতে পারে। তার মানে এই এখানকার লাইট ফান্ড মিলে যদি মনে করেন 10 কিলোওয়াট লোড থাকে, সর্বোচ্চ 90% মানে 9 কিলোওয়াট লোড আপনার একবারে চলতে পারে, এটা বিএনবিসি রুলস। কিন্তু আপনি এখানে সকেট ব্যবহার করেছেন, তো সকেটের জন্য নিয়মটা হচ্ছে যে মোটামুটি যে টাইপের বিল্ডিং হোক না কেন, তো তার উপর দেখা যায় 80%, 70% মতো একটা টাইমে চলতে পারে। কিন্তু লাইট লোড 30%, তো লাইট লোড 90%, ওটা আবার 70%। তো দুইটা কম্বিনেশন আপনি কিভাবে করবেন, তো এটা আসলে করা যায় না। তো এই জন্য হয়তো আপনাকে অনেকে বলতে পারে যে আমার ডিবি বোর্ডের জন্য 80% ডাইভার্সিটি ধরেন, কেউ বলবে 75%, 80%, 90%। এইটা জাস্ট এ থাম্ব রুল, এইটা অলওয়েজ ভ্যারি করে। তো যেহেতু আমাদের বাংলাদেশের জন্য আমরা হচ্ছে ডিবি বোর্ডের মধ্যে লাইটও রাখি, ফ্যানও রাখি, অনেক সময় এসিও রাখি, সকেটও রাখি, সেই জন্য কানেক্টেড লোডের বাইরে অন্য কোনো লোড ধরে সার্কিট ব্রেকার ডিজাইন করাটা একটু উইক হয়ে যায়। সেই জন্য আমরা অলওয়েজ কানেক্টেড লোড কনসিডার করে
এইখানে মেন ব্রেকার এবং মেন কেবলটা আমরা নির্ধারণ করে থাকি। তারপরে যখন আমরা সাবস্টেশন ডিজাইন করি তখন হচ্ছে কানেক্টেড লোডের লাইটিং লোডের জন্য একরকম আমরা ডাইভার্সিটি রাখি, সকেটের জন্য একরকম রাখি, এসির জন্য একরকম রাখি, যাতে করে অ্যাজ এ হোল আমরা সাবস্টেশনের ক্যাপাসিটিটা পারফেক্টলি ডিজাইন করতে পারি। তো এই জায়গাতে যদি আপনি মনে করেন যে ম্যাক্সিমাম ডিমান্ড ধরে সার্কিট ব্রেকার ডিজাইন করবেন, ইটস এ রং আইডিয়া। সো ডেফিনেটলি আপনাকে কানেক্টেড লোডটা ধরে মেন ব্রেকার এবং মেন কেবলের ডিজাইনটা করতে হবে। তো যদি আমি এখানে চিন্তা করি 20 কিলোওয়াট লোড আছে, তো এই দেখেন আমরা 20 কিলোওয়াট, এটাকে 3 ফেজ যেটা লোড, সো 1.8 দিয়ে মাল্টিপ্লাই করি, 36 অ্যাম্পিয়ার। তো যদি আপনার মনে করেন এটা গার্মেন্টস হতো, তাহলে আমরা বলতাম কি যে এইখানে আপনি 25% রিস্ক ফ্যাক্টর রাখেন, কারণ ওরা 25% ধরে রাখে। বা যদি মনে করেন এটা কোনো হসপিটাল হয় বা কোনো কমার্শিয়াল বিল্ডিং হয় বা কোনো সরকারের প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা মিনিমাম বলে থাকি যে অ্যাটলিস্ট 50% রিস্ক ফ্যাক্টর রেখে দিবেন। কারণ দেখা যাবে যে কোনো একটা অফিসার এসে বলছে যে এই সকেট থেকে তুমি একটা এসি চালাই দাও, মানে আপনি এটা না করতে পারবেন, এটা নর্মালি হয়। তো এই জন্য অ্যাটলিস্ট 50% রিস্ক ফ্যাক্টর রাখাটা বেটার। তো আমি আপনাদের দেখানোর জন্য 25% এখানে দেখাই দিতেছি। এখন 25% করলাম। তো এখানে কত 45 আসে। তো 45-এর কোনো ব্রেকার আমাদের অ্যাভেলেবল নাই। সো আমাদের ব্রেকার অ্যাভেলেবল কত আছে, যে প্রথমত আছে 6, 10, 16, 20, 32, 40, 50, 63। তো 50 অ্যাম্পিয়ারের ব্রেকারটা বিএনডিসির মধ্যে, সরি, পিডব্লিউডি গ্রেড শিলোর মধ্যে খুব বেশি পরিমাণে বলা নাই, বা আমরা নিজেরাও 50 অ্যাম্পিয়ারের ব্রেকারটা ব্যবহার করি না, বাট আপনি এখানে করতে পারতেন। সো আমরা এখানে 63 অ্যাম্পিয়ার ব্রেকার ব্যবহার করি। 63 ট্রিপল পোল এমসিসিবি সার্কিট ব্রেকার, এবং 63 অ্যাম্পিয়ার ব্রেকারের জন্য আমার কেবল কত লাগে 16, যেটা কেবলের ক্যাটালগ থেকে আমরা অলরেডি শিখে ফেলেছি। সো এই আমার 16 এবং এইটা আমার 16 এর হচ্ছে এসিসি কন্ডাক্টর। সো আমরা এখন এই জায়গার মধ্যে লিখে দিলাম, এই যে দেখেন এটা চলে গেল। তাহলে আমি এই যে ডিবি বোর্ডটা ডিজাইন করেছিলাম, এই ডিবি বোর্ডের জন্য আমার এরকম করে একটা সার্কিট ডিজাইন করে ফেলতে হবে, যেটা করে আমি যখন ড্রয়িংটা পিন দিব, আমার কন্ট্রাক্টর মনে করে এটা যখন পিন দিবে, আমি সিম্পলি এরকম করে থাকবে। সো পিন দিলেই বুঝবে যে আমার এই যে এফডিবিটা আছে, এই এফডিবি থেকে 16 আরএম এর তার আমার এই জায়গার মধ্যে যাবে। তো কয়টা তার যাবে বলেন তো? আমার একটা যাবে আর এর জন্য, একটা ওয়াই এর জন্য, একটা বি এর জন্য। তার মানে আমার 3টা 16 আরএম এর তার যাবে অ্যাজ এ ফেজ হিসেবে। এবং আমরা তো জানি নিউট্রাল কেবলটা ফেজ কেবলের সমান হয়, তার মানে 16 আরএম এর একটা নিউট্রাল কেবল এই জায়গাতে আসবে। এবং আমরা এটাও জানি 16 আরএম পর্যন্ত আর্থিং কেবলটা সমান হয়, তার মানে হচ্ছে আমার এখানে আর্থিং কেবল হচ্ছে 16 হবে। তার মানে আমার এফডিবি থেকে এই ডিবি পর্যন্ত 5টা কেবল আসবে। একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে বি, একটা নিউট্রাল, একটা হচ্ছে আমার আর্থিং। ক্লিয়ার? ওকে। তো সেটা আমরা এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছি। এখন এই জায়গাতে আমরা কি করব, বাসবারটা লিখবো। তো বাসবারটা কি বলেন তো? আমরা জানি যে আমার ইনকামিং এ যে কারেন্টটা থাকে, সেই কারেন্টের রেসপেক্টে আমরা বাসবারের সাইজটা নির্ধারণ করে থাকি, তাই না? তো আমরা এখানে দেখলাম কি আমার 63 অ্যাম্পিয়ারের ব্রেকার লাগছে, তার মানে টিপিক্যালি আমার এটা হওয়া উচিত 63 অ্যাম্পিয়ারের বাসবার, 63 অ্যাম্পিয়ারের বাসবার। সো এটা আমার কি ট্রিপল কোর বা থ্রি ফেজ বাসবার আমার এটা হওয়া প্রয়োজন, রাইট? তাতে এখানে কিছু জিনিস মনে রাখবেন, মানে এইটা হয়তো সে যে ইটস নট এ আইডিয়াল সিনারিও, এটা আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার যেহেতু করতে হয়, তো সেই জন্য বাস্তবিক জীবনে কিছু মানে ব্যত্যয় ঘটে আমাদের আইডিয়াল কন্ডিশনের বাইরেও। তো আমরা আপনাদেরকে যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে বাসবার যদি কপারের হয়, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার মিলিমিটারে সে হচ্ছে 1.55 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে। কিন্তু আপনি যখন ধরেন কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং করতেছেন কুষ্টিয়ার মতো জায়গাতে, আপনি যে কপারটা ইউজ করবেন, কপারের বিশুদ্ধতা কিন্তু 99.99% নাই, লাইক মনে করেন এটা 85% হতে পারে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি 86 হতে বারাকাতুহু। পারে, কি আপনি অবস্থা টেস্টও শহীদুল, করতে কেমন পারবেন না। আছেন? তো ওই কপার দেখা যাবে কি, যে সে হয়তো দেখা যাবে যে সাম মনে করেন ফ্লাইটে 1.2 ফাইল কোনো অ্যাম্পিয়ার কারেন্ট সমস্যা ক্যারি করছেন করতেছে, নাকি গ্যাস 1.1 দিয়ে? কারেন্ট ক্যারি করতেছে, আপনি টেস্টও করতে পারবেন না। তো সেই জন্য যেটা করতে হয় যে অ্যাটলিস্ট এইটা আমরা মানে মেগা প্রজেক্ট গুলোতেও এইভাবে করি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আপনার আসসালামু 50% আলাইকুম এক্সট্রা ধরে রহমতুল্লাহি রাখতে হয়। তার বারাকাতুহু। মানে হচ্ছে অনেক যদি ঈদ আমি মোবারক, এখানে ঈদ মোবারক। 63 অ্যাম্পিয়ার কেমন থাকে, আছেন? এটার 1.5 টাইমস একেবারে কত আসে, ফোন 94 দিছি, অ্যাম্পিয়ার। আমি তার মানে যদি আমার সারারাত নিজের ছুটি প্রজেক্ট দিব, হতো তাহলে আমি কি পরে করতাম কি, এখনো এই বলেন নাই 100 সকাল অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারবে এমন একটা বাসবারটা আমি এখানে চয়েস করতাম। এতে করে হবে কি, যে আমার রিস্কটা ফ্রি থাকলো, হয়তো আমার কয়েক টাকা বেশি লাগবে, বাট আমি আলটিমেটলি রিস্ক ফ্রি থাকলাম, যে আমার 100 অ্যাম্পিয়ার ক্যারি আসসালামু করার জন্য যে আলাইকুম বাসবারটা লাগবে রহমতুল্লাহি সেটা আমি চয়েস বারাকাতুহু। করলাম। তার ভাইজান মানে আমি এটা টাকা লিখে মনে হয় দিতাম গেছে গাজি যে গায়ে 100 দেখেন, অ্যাম্পিয়ারের পরে বাসবার লাগবে। দিচ্ছিলাম। এখন আপনি দেখে নেবেন যে উইথ কত আসে বা আমার থিকনেস কত আসে। তো এই সমস্ত লোডের জন্য আমার মনে করেন থিকনেসটা 6 অ্যাম্পিয়ার রাখলেই চলবে। সো আপনি এখানে দেখবেন যে থিকনেস 6 রাখলে আমার এটা কত রাখলে চলে। তো সেই হিসাবে দেখবেন যে আমার হয়তো মোটামুটি হাউ টু সে, যে ধরেন আপনি কিভাবে করবেন, এই যে মনে করেন 100 অ্যাম্পিয়ার, এইটাকে আপনি 1.55 দিয়ে ভাগ করেন, তার মানে হচ্ছে আপনার প্রায় 64 মিলিমিটার স্কোয়ারে বাসবার লাগবে।
এটাকে আপনি যদি 6 দিয়ে ভাগ করেন থিকনেস, তার মানে আপনার এখানে হয়তো উইথ 10 লাগবে এবং আপনার থিকনেস 6 লাগবে, আমার একটা বাসবারের প্রয়োজন হবে। তাহলে আপনি লিখে দেবেন এইভাবে করে যে ব্র্যাকেটের মধ্যে যে আমার 10 mm, তারপরে ক্রস দিয়ে 6 mm এর বাসবার, এই যে হয়ে গেল। তো আমি আশা করি যে এরকম করে আপনার যতগুলো ডিবি থাকুক আপনি এটা করে ফেলতে পারবেন। এখন দেখেন এটা খুবই আহ মানে টেকনিক্যালি ঝামেলার কোনো কিছু না, বাট এই জিনিসগুলো আমাদেরকে দিতে হয়, মানে যে কোনো প্রজেক্টে দিতে হয়, রেসিডেন্সিয়াল বলি কমার্শিয়াল বলি যে কোনো জায়গাতে আপনাকে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম বলি বা সিমিলার ডায়াগ্রাম বলি এটা আমাদেরকে সাবমিট করতে হয়। এখন দেখেন এই যে আমার ডিবি 1, সরি এই যে ডিবি 2 এবং এই ডিবি 1, এই দুইটা আমার এফডিবি থেকে লাইন পাইছে, তার মানে আমি এটা যদি সার্কিট ডায়াগ্রাম করি এটারও সার্কিট ডায়াগ্রাম করতে হবে। তো এটা সার্কিট ডায়াগ্রাম, এটা সার্কিট ডায়াগ্রাম একই রকম, তাহলে এফডিবি সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে এইটা আমরা একটু দেখে আসি। এফডিবি সার্কিট ডায়াগ্রাম আমি এখান থেকে কপি করি, তো আমার এইটা কপি করলে সুবিধা হবে। দেখেন আমার এফডিবি লাইন পাইছে হচ্ছে সাবস্টেশন থেকে লাইন, সো আমি এই এফডিবি 1 এইটা লাইন পাইছে সাবস্টেশন থেকে, so আমি লিখে দিয়েছি সাবস্টেশন। তো আমি এখান থেকে কি কি বের করছি, ডিবি 1 আমার একটা বেরোবে, আর একটা বেরোবে ডিবি 2, আর এই পাশে আমার এসি আছে, এই যে এসি, সো আমি এইটা এখানে লিখে রাখি ডিবি 1 এসি। এই তিনটা ডিবি আমার এফডিবির মধ্যে ঢুকছে, তো এইটা একটা এর মধ্যে গেছে, এইটা একটা এর মধ্যে গেছে, এটা একটা এখানে গেছে। তার মানে আমার ধরলাম প্রত্যেকটাতে আমার ইকুয়াল টাইপের লোড আছে। আপনি তো রিয়েল লাইফে ইকুয়াল নাও পাইতে পারেন, তো না পারলে না লিখবেন, যদি ইকুয়াল থাকে তাহলে একই রকম লিখবেন। সো আমি 63, এটা 63, এটাও 63। তার মানে ধরেন যে আমার এখানে ওটাতে কত কিলোয়াট ধরছিলাম, 20 কিলোয়াট না কত, হ্যাঁ 20 কিলোয়াট। সো মনে করেন এইটা আমার 20 কিলোয়াট, এটা 20 কিলোয়াট, এটা আমার 20 কিলোয়াট, তার মানে 60 কিলোয়াট লোড আছে। তার মানে এই যে আমার এফডিবি, এই এফডিবি তে কানেক্টেড লোড হচ্ছে 60 কিলোয়াট, তাই না? সো আমি এটাকে লিখে দিব, এটাকে আমি উপরের দিকে নিয়ে এখানে কানেক্টেড লোড লিখি। So, এই আমার সিএল হচ্ছে 60 কিলোয়াট, রাইট? তো আপনি যে প্রজেক্ট গুলা করবেন সেখানে দেখা যাবে যে কোনোটাতে আমার 20 কিলোয়াট থাকবে, কোনোটাতে 8 কিলোয়াট থাকতে পারে, কোনোটাতে আমার 24 কিলোয়াট থাকতে পারে। তার মানে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে লোডটা চেঞ্জ করতে হবে বা এখানে ব্রেকারটাও কিন্তু চেঞ্জ করতে হবে। এখন এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আপনি না হয় এইটা বুঝছি যে বুঝতেছেন না যে কত পার্সেন্ট ডাইভার্সিটি লাগবে, ধরেন নাই, বাট এফডিবির ক্ষেত্রে কি করেন, আসলে কি এফডিবির ক্ষেত্রে একটা ডাইভার্সিটি আপনাকে রাখতে হয়, কারণ কি ধরেন যে এমনিতেই এখানে কিছু না কিছু লাইট ফ্যান আপনার অফই থাকবে, এখানে অফ থাকবে, এখানে অফ থাকবে, তো সবসময় কিন্তু সবগুলা জিনিস চলে না। তো টিপিক্যালি কমার্শিয়াল বিল্ডিং এ যদি এফডিবির ডিজাইন আমরা করি তাহলে ধরা হয় গড়ে আপনার 90% বা 80% ডাইভার্সিটি আমরা কাউন্ট করে থাকি। তো এটা যদি 90% আমরা কাউন্ট করি, 60%-এর 90% কত হয়, 54 কিলোওয়াট। তার মানে আমি এটাকে লিখবো এভাবে করে, ম্যাক্সিমাম ডিমান্ড বাই এমডি, এই আমার এমডি 54 কিলোওয়াট, আমার 54 কিলোওয়াট, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাই। এখন এই 54 কিলোওয়াটের রেসপেক্টে আপনি এবার ব্রেকার চয়েস করে এবং কেবল চয়েস করে দেখেন, এই যে 54 ইন্টু হচ্ছে 1.8, 97 অ্যাম্পিয়ার পাচ্ছেন। যদি আপনি 1.5 টাইমস দেন তার মানে কি 145 অ্যাম্পিয়ার আপনার আসছে। তো 145 অ্যাম্পিয়ারের কোনো ব্রেকার নাই, সেক্ষেত্রে কাছাকাছি ব্রেকার কত আছে, 160 আছে। সো আমি লিখবো এইটা আমার 160 অ্যাম্পিয়ারের ব্রেকার, আর এইটা আমার কেবল সাইজ হচ্ছে 160-এর জন্য 70 লাগে, এবং আর্থিং কেবলটা লাগে হচ্ছে 70-35, দেখেন আমার কেবলটা এখানে চলে আসছে। তো যদি আপনি দেখেন যে আপনার এখানে লোডটা আরো অনেক বেশি, সেই অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে, রাইট? ওকে, সো এভাবে করে আমরা এফডিবি বলি বা ডিবি বলি, এই কাজগুলো আমরা করে থাকি। বাট আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে এই এমডিটা মানে আমাদের প্রজেক্ট গুলোতে এইটা আমরা আসলে কোথাও উল্লেখ করি না। কারণ কি দেখেন তো, আপনি দেখলেন যে আমার কানেক্টেড লোড 60 কিলোওয়াট ছিল, আমরা সার্কিট ডায়াগ্রাম কিসের জন্য করছি বলেন তো? সার্কিট ডায়াগ্রামটা করছি ম্যাক্সিমাম ডিমান্ডের রেসপেক্টে এখানে কত অ্যাম্পিয়ারের ব্রেকার আসলো, 160। আমার মনে করেন ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল, 54 ছিল না? আমি যদি 60 ধরেও করি, এই 60 ধরে করলেও দেখেন আমার 160-ই আসবে। সো আলটিমেটলি 162 আছে, তো 160 আমরা ইউজ করতে পারি। তো আমরা এই ম্যাক্সিমাম ডিমান্ডটা কখন ইউজ করি, যখন আমরা এজ এ হোল ফুল বিল্ডিং এর সাবস্টেশন ডায়াগ্রাম তৈরি করব, তখন ধরে নিব যে আমার এখানকার বিল্ডিং এ ম্যাক্সিমাম ডিমান্ড কত আসতে পারে। বাট আমরা এফডিবি বলি বা ডিবি বলি বা এসডিবি বলি, সবখানে কানেক্টেড লোড ধরে আপনার সার্কিট ডায়াগ্রাম বা আমাদের কেবলের সাইজটা ঠিক করতে হয়, রাইট? তো এভাবে করে আমরা আমাদের এফডিবি বলি বা ডিবি বলি এই কাজটা করে ফেলতে পারি। তো এইটা ছিল হচ্ছে আমাদের অ্যাজ এ সার্কিট ডায়াগ্রামের পার্সপেক্টিভ থেকে
কিভাবে আমরা এই কাজটা করতে পারি। বাট যদি আপনি একদম প্রফেশনাল ভাবে চিন্তা করেন বা দেশের বাইরে চিন্তা করেন, সেই ক্ষেত্রে এটার পাশাপাশি আরেকটা জিনিস দেওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যানেল শিডিউল। তো প্যানেল শিডিউল জিনিসটা কি আমি আজকে দেখাই দিতেছি, নেক্সট ক্লাসে আমি ভালো করে এক্সপ্লেন করব। এটা আমরা এইখান থেকে দেখতে পারবো। সো প্যানেল শিডিউল, রাইট? এই যে দেখেন, তো এই জায়গার মধ্যে উল্লেখ করা আছে যে আমার এটা R1, এটা Y1, এটা B1, তারপরে এইটা আমার কত অ্যাম্পিয়ার ব্রেকার হবে, কেবল কত হবে, আর্থিং কেবল কত হবে, কি টাইপের লোড আছে, ফিক্সার কয়টা আছে, বা প্রত্যেকটা ফিক্সারে লোড কত আছে, এটা কত নম্বর ফ্লোরে আছে, এটা কোন ফেজে যাচ্ছে, বা এটার আমার কারেন্ট কত আসে, সবকিছুর সমন্বয়ে আমরা এরকম করে একটা চার্ট পাই। এরপর আমরা দেখে আসি যে আমার কারেন্টটা কত আছে, এবং আমি যে RYB ফেজ গুলোতে আমার লাইন গুলো দিছি, সো লাইন গুলোতে আমার এক্স্যাক্টলি ডিফারেন্সটা কত আছে, মানে আমার এই তিনটা ফেজের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি রাখা যাবে না, সর্বোচ্চ 10%